ও বৌদি, তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তোমাকে দেখার জন্য লোকজন এসেছে। মা বলল 10 মিনিটের মধ্যে রান্না বান্না করে ওদেরকে খেতে দিতে। আমি এখন রান্না বান্না করতে পারছি না, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আর আমার এখন উঠতেও ইচ্ছে করছে না। আমার মোটেই এত সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস নেই শর্মিলা। কিন্তু যারা তোমাকে কিনবে তারা তো দেখে নেবে যে তুমি কিরকম রান্না বান্না করতে পারো। নাও নাও, আর দেরি করো না। ননদের মুখে এমন কথা শুনে তনু একেবারে আকাশ থেকে পড়ে। কি বললে তুমি? আমাকে কিনবে? কে কিনবে আমাকে? শর্মিলা তনুর কোনো কথার উত্তর না দিলে তনু রেগে গিয়ে বাইরে বেরিয়ে যায়। এমন সময় তনুর শাশুড়িমা সুলেখা দেবী তনুকে দেখিয়ে তার বিদেশি ক্লায়েন্ট সুজেন দেবীকে বলে, এই যে দেখুন আমার নতুন বৌমা, খুবই ফর্সা গায়ের রং, লম্বা চওড়া সুন্দরী দেখতে, পড়াশোনায় ভালো, রান্না বান্নাতে একদমই পারদর্শী। আমি কিন্তু 40 লাখের কমে বিক্রি করব না, আর সেই সঙ্গে বোনাস তো আছেই। হ্যাঁ? না না, এ কি 40 লাখ টাকা? আপনি আবার বোনাসের কথা বলছেন? এরকম কোটে থাকলে আমাদের তো লস হয়ে যাবে। আমরা আপনার বৌমাকে পুরোপুরি কিনে নিতে চাই, আমাদের তো কিছু একটা ডিসকাউন্ট দিতেই হবে। এই দাঁড়ান দাঁড়ান, আপনারা কাকে বিক্রি করার কথা বলছেন? আমি কেন বিক্রি হতে যাব? মা, আপনি তো বললেন আকাশ নাকি বছরে 40 লাখ টাকা প্যাকেজে স্যালারি পায়, আপনারা নাকি খুব বড়লোক শিক্ষিত পরিবার, তারপরেও বৌমাকে বিক্রি করার মতো নিজ কথা বলতে আপনাদের একবারও মুখে বাজছে না? আরে বাবা, ওই 40 লাখ টাকা তো তোমাকে বিক্রি করেই পাওয়া যাবে। তুমিই তো 40 লাখ টাকার প্যাকেজ, আর সেই সঙ্গে তোমাকে কিন্তু মাসে মাসে স্যালারিও দেওয়া হবে। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ছি 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 ছি, বাড়ির বউকে বিক্রি করার কথা বলতে আপনার লজ্জা করছে না? আমি এখনই পুলিশকে ফোন করছি, আপনাদের সব কটার নামে আমি কেস করব। তারপর দেখছি কার ঘাড়ে কটা মাথা থাকে যে আমাকে কিনবে আর বেচবে। এভাবেই তনু রেগে গিয়ে ভীষণই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সেই সঙ্গে পুলিশ স্টেশনে ফোন করবে বলে নাম্বারও ডায়াল করে। যা দেখে তনুকে যারা কিনতে এসেছিল তারা খুবই ভয় পেয়ে যায়, তাই তারা তনুকে আর কিনবে না বলে ঠিক করে। থাক থাক, আমরা তোমাকে কিনতে চাই না। এই যে সুলেখা, আপনি কিন্তু শুধু শুধু আমার সময় নষ্ট করলেন। আমি অন্য কোনো জায়গাতে মেয়ে দেখতে যেতে পারতাম, কিন্তু আপনার জন্য আমার আজকের সময়টা নষ্ট হলো। তার জন্য আপনাকে কিন্তু 5,000 টাকা পেনাল্টি হিসাবে দিতে হবে। এই শুনে সুলেখা দেবী বাধ্য হয়ে 5,000 টাকা দিলে সুজেন দেবী সেখান থেকে কেটে পড়ে। কিন্তু সুলেখা দেবী মনে মনে তার বৌমার উপর ভীষণই রেগে যায়, কারণ তনুকে সে অনেক বেশি টাকায় বিক্রি করতে পারবে বলে আশা করে। আসলে সুলেখা দেবী বিদেশে মেয়ে বিক্রি করার ব্যবসা করত। বিদেশে যেহেতু কাজের লোক খুব একটা পাওয়া যায় না, তাই সুলেখা দেবী চড়া দামে দেশি মেয়েদের বিদেশে বিক্রি করে দিত। কিন্তু তনু যখন আসল ব্যাপারটা জানতে পারে, তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে প্রথমে পুলিশ স্টেশনে ফোন না করে তার স্বামীকেই ফোন করে বাড়িতে ডাকে। তুমি আমাকে জালিয়াতি করে বিয়ে করেছো? আমি একদমই বুঝতে পারিনি তুমি আর তোমার মা একটা মেয়ে পাচারকারী। আমি তোমাকে কত বিশ্বাস করে বিয়ে করেছিলাম, স্বপ্নেও আমি ভাবতে পারিনি তুমি আমার বিশ্বাসটা এভাবে ভেঙে দেবে আকাশ। আচ্ছা, তোমার নিজেরও তো একটা বোন আছে, তারপরও কিভাবে তোমরা এই নোংরা কাজটা করতে পারো? আসলে মায়ের আগে আমাকে অনেকবারই বিয়ে দিয়েছিল, আর প্রত্যেকবারই বউগুলোকে বিদেশি ক্লায়েন্টদের কাছে বিক্রি করে দেয়। বিদেশিরা সেই মেয়েগুলোকে কিনে নিজেদের দেশে নিয়ে গিয়ে রাখতো। তবে এটা কিন্তু তুমি কোনো খারাপ কাজ ভেবো না, আসলে বিদেশে তো কাজের লোক পাওয়া যায় না। তাছাড়া আমার ওই সমস্ত বউগুলো আমেরিকাতে যাওয়ার লোভে রাজিও হয়ে গিয়েছিল। তোমাদের মতো নোংরা লোকেদের দেখলেই আমার ঘৃণা করছে। আমি কিছুতেই এখানে আর থাকবো না। আর তোমরা যদি আমাকে জোর করে পাচার করার চেষ্টা করো, আমি কিন্তু ইমার্জেন্সি কন্টাক্টে পুলিশের নাম্বার রেখে দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে ফোন করে তোমাদের সব কটাকে ধরিয়ে দেব। না তনু, তুমি আমাকে ভুল ভাবছো। বিয়ের সময় তোমাকে আমার ভীষণ ভালো লেগেছিল, আমি ঠিক করেছিলাম আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো। আসলে আমার বাবাকে মিথ্যা দোষ চাপিয়ে জেলে পাঠানো হয়েছিল। তারপর থেকে আমাদের পরিবারকে কেউ আর সহ্য করতে চায় না, যার ফলে আমি হাজার চেষ্টা করেও কোনো কাজ পাইনি, তাই বাধ্য হয়ে। এমন সময় সুলেখা দেবী তার ছেলের কথা শুনে ভীষণই রেগে যায়। কিরে, নতুন বউ পেয়ে ব্যবসার কথা ভুলে গেলি? তোর তো এর আগে 10 বার বিয়ে দিয়েছিলাম, তোর আগের বউদের প্রতি তো দরদ উতলে ওঠেনি, তাহলে এখন এই মেয়েটাকে এত কৈফিয়ত দিচ্ছিস কেন?
আহ মা, রিনা, টিনা, মনীষা, সুমনা, প্রিয়া সবাই তো আমেরিকা যেতে চেয়েছিল। তুমি দেখোনি যে ওরা আমেরিকাতে যাওয়ার কথা শুনেছে অমনি তো নাচতে নাচতে রাজি হয়ে গেছে। কিন্তু তনু এরকম নয়, তনু আমার কাছে থাকতে চেয়েছে। মা, আমি তনুকে খুব ভালোবাসি, আমি ওকে কিছুতেই বিক্রি করতে চাই না। সুলেখা দেবী আকাশকে অনেক বোঝানোর চেষ্টা করলেও আকাশ কিছুতেই রাজি হতে চায় না, কারণ আকাশ এবার ঠিক করেছিল সে আর কোনো রকম খারাপ কাজ করবে না, সে তনুর সঙ্গে সারাটা জীবন সংসার করবে। কিন্তু সুলেখা দেবী কিছুতেই আকাশের সিদ্ধান্ত মেনে নিতে পারে না। সে এখনো পর্যন্ত মনে মনে ভাবতে থাকে কিভাবে তনুকে বিক্রি করা যায়। অনেক ভেবেচিন্তে সে OLX এ তনুর ছবি দিয়ে ফর সেল লিখে রাখে। এই অ্যাপে তো দেখছি অনেক জিনিসপত্র কেনা বেচা করা হয়, আমি নিশ্চয়ই এখানে বৌমাকে বিক্রি করার জন্য কোনো ক্লায়েন্ট পেয়ে যাব। আমার ছেলেটা যা শুরু করেছে তাতে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই মেয়েটাকে বিদায় করতেই হবে। দেখতে দেখতে এভাবেই 2-1টা দিন কেটে যায়। একদিন তনু ঠিক করে সে একটা পুরানো হেয়ার ড্রায়ার কিনবে, তাই সে হেয়ার ড্রায়ার কেনার জন্য OLX অ্যাপটা ওপেন করে। কিন্তু তখনই সে নিজের ছবি দেখতে পায়। একই সাংঘাতিক কাণ্ড, কেউ আমাকে OLX এ বিক্রি করার জন্য অ্যাড দিয়েছে, কিন্তু কার এত বড় সাহস হতে পারে? আমি তো কখনো OLX এ নিজের ছবি পর্যন্ত দিইনি। ও নিশ্চয়ই এটা আমার শাশুড়ির কাজ, দাঁড়াও এখনই মজা দেখাচ্ছি। তনু সঙ্গে সঙ্গে সেই অ্যাপে সেলার অর্থাৎ সুলেখা দেবীর নামে কোম্পানির কাছে কমপ্লেন করে দেয়। সে আর কোনো রকম ভাবে OLX এ লগ ইন করতে পারে না। তার উপর সুলেখা দেবীর কাছে OLX থেকে ফোন করা হয়। আপনি কি পড়াশোনা জানেন না? এটা কি ডার্ক ওয়েব পেয়েছেন? একটা গোটা মানুষ আমাদের অ্যাপে বিক্রি হতে এসেছেন। জানেন আপনাদের জন্য আমরা কতটা সমস্যায় পড়তে পারতাম? স্টুপিড ইলিটারেট কোথাকার, আজকাল যে কেউ অ্যাপ চালিয়ে নিচ্ছে, যত সব। OLX এর ম্যানেজার বাবু সুলেখা দেবীকে এভাবেই ফোন করে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, যার ফলে সুলেখা দেবীর খুবই খারাপ লাগে। সে এবার কিছুতেই বুঝে উঠতে পারে না কিভাবে তনুকে বিক্রি করবে। তবে এর আগে সুলেখা দেবী অনেকগুলো বউ বিক্রি করে অনেক বাড়ি গাড়ি সম্পত্তি করে ফেলে। কিন্তু আজকে যখন সুলেখা দেবী তার মার্সিডিজ গাড়ি নিয়ে বাড়ির বাইরে বেরোতে যায়, তখনই সে লক্ষ্য করে গাড়িতে তেল নেই। এমনকি সে ব্যাংক ব্যালেন্স চেক করতে গিয়ে দেখে সেখানে -2000 টাকা পড়ে আছে, যা দেখে সে তখনই তার ছেলের কাছে গিয়ে বলে, খুব তো বলছিস বউয়ের সাথে ঘর করবি, নিজে টাকা ইনকাম করে আনবি, তা কই দে, টাকা দে দেখি। আমার গাড়িতে তেল নেই, গাড়িতে তেল ভরতে হবে, আমি একটু শপিং করতে যাব। মানে আমি একটা 10,000 টাকা চাকরি কোনো মতে জুটিয়েছি, আর এর মধ্যেই তুমি যদি আমাকে ওই দামি গাড়িতে তেল ভরার কথা বলো তাহলে তো সংসার চালাতেই পারবো না। আর এমনিও কালকে একদিন ফ্যাক্টরিতে কাজ করে আমার গা হাত পা কোমর ভীষণ ব্যথা করছে, মাথাও খুব যন্ত্রণা করছে, আজকে একদমই কাজে যেতে ইচ্ছে করছে না। তোর এই লাট সাহেব পোনা চলতে থাকলে না আমরা না খেয়ে মরবো। তোর কি মনে হয় কাজে না গেলে তোকে বাড়িতে এসে কেউ টাকা দিয়ে যাবে? তুই আবার যা ছেলে, তুই কদিন ওই কাজে টিকতে পারবি তার কোনো ঠিক নেই। ওই জন্যই বলছিলাম বউটাকে বেচে দে। মায়ের কথা শুনে আকাশও কি করবে বুঝে উঠতে পারে না, কারণ এর আগে অনেকগুলো বউ বিক্রি করে তারা বেশ মোটা টাকাই ইনকাম করেছিল, যেই টাকা দিয়ে তাদের জীবন খুব সুন্দরভাবেই চলে যেত। কিন্তু কয়েকদিন ফ্যাক্টরিতে কাজ করে আকাশের গা হাত পা প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, তাই সে আর কিছুতেই ফ্যাক্টরিতে যাওয়ার কথা ভাবতেও পারে না। ঠিক এমন সময় তনু সেখানে এসে বলে, মা, ঘরে তো চাল ডাল তেল কিছুই নেই, আজকে তাহলে কি রান্না করব? দেখো, ব্যাংকে টাকা নেই, আর আমার ছেলের শরীরের অবস্থাও ভালো নেই, ও খুব ভারী কাজ করে খাটতে পারবে না। তার জন্যই তো তোমাকে আমরা বিক্রি করে দিতে চাইছিলাম। তুমি আমেরিকাতে গিয়ে খুব ভালোভাবে থাকতে পারবে। আমাদের প্রত্যেকটা বউরাই আমেরিকায় ক্লায়েন্টদের সঙ্গে খুব ভালো আছে। দাঁড়াও, বিশ্বাস না হলে আমি ওদের ছবি দেখাচ্ছি। এই বলে সুলেখা দেবী সত্যি সত্যি সেই মেয়েগুলোর হাসি খুশি আরামদায়ক জীবনের ছবি তনুকে দেখাতে থাকে, যা দেখে তনু কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এক কাজ করো বৌমা, তুমি ওই বিদেশি ক্লায়েন্টের কাছে বিক্রি হয়ে যাওয়ার নাটক করো, তারপর ওই বিদেশি ক্লায়েন্টের বাড়ি থেকে আমি ঠিক তোমাকে বার করে নিয়ে আসবো। কারণ একবার সই করে টাকা পেমেন্ট করা হয়ে গেলে ওই বিদেশি ক্লায়েন্ট আর আমাদের উপর কোনো দোষ দিতে পারবে না। এতে আমাদের টাকাও হবে, আবার তোমার আমাদের সাথে থাকাও হবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি তনু নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু আকাশ কিছুতেই তনুর সিদ্ধান্ত মেনে নিতে পারে না। না না তনু, আমি কিছুতেই তোমাকে বিক্রি হতে দিতে পারবো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তনু, তুমি কোথাও যেও না প্লিজ। এই হতচ্ছাড়া, চুপ কর। কত কষ্ট করে বৌমাকে রাজি করিয়েছি, আর এখন তুই কান ভাঙছি দিচ্ছিস? এই তো কোমরে ব্যথা নিয়ে শুয়ে আছিস, বৌমাকে যদি বিক্রি করা না হয় তাহলে খাবি কি শুনি?
আকাশ, তুমি চিন্তা করো না, আমাকে ওই ক্লায়েন্ট নিয়ে যাওয়া মাত্রই আমি ওনার বাড়ি থেকে পালিয়ে ঠিক তোমাদের বাড়িতে চলে আসব। তাহলে আমাদের একেবারে মোটা টাকাও হবে, আর এদিকে আমাকে আবার তোমাদেরকে ছেড়ে যেতেও হবে না। তনুর কথা শুনে সুলেখা দেবী খুবই খুশি হয়, আর সে খুব তাড়াতাড়ি আর একজন বিদেশি ক্লায়েন্ট মারিয়া দেবীকে পেয়ে যায়। বয়স্ক মারিয়া সারাটা জীবন একাই থাকে, তার দেখাশোনা করার মতো কেউ ছিল না। তাই মারিয়া এমন কোনো মানুষ চাই যে সারাক্ষণ তার সঙ্গেই থাকবে এবং তার সমস্ত কাজকর্ম করে দেবে। তনুকে দেখে মারিয়ার খুব পছন্দও হয়। তুমি বিদেশি রান্না বান্না সব ঠিক মতো করতে পারবে তো? দেখো, আমার কিন্তু খুব ভালো একজন কাজের মেয়ে চাই, যে 24 আওয়ার্স আমার দেখাশোনা করবে। আমি সেই মতোই তোমাকে এখান থেকে নিয়ে যাব, তবে আমার কাছে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না। আমার বৌমা এত ভালো রান্না করতে পারে, আপনি একবার খেলেই পাগল হয়ে যাবেন। এভাবে সুলেখা দেবী তনুর নামে অত্যন্ত প্রশংসা করতে থাকে। কিন্তু ঠিক এমন সময় তনুর কাছে একটা ফোন আসে। হ্যালো, তুমি কি আকাশের ওয়াইফ তনু বলছো? আমি টিনা, আকাশের প্রথম স্ত্রী। তুমি নিশ্চয়ই এতক্ষণে সবকিছু খুব ভালো মতোই বুঝতে পেরে গেছো। শোনো, তোমাকে যতই ব্রেন ওয়াশ করার চেষ্টা করুক না কেন, তুমি কিন্তু কোনো মতেই বিক্রি হবে না। সে কি? কিন্তু শাশুড়ি মাঝে বললো আমাকে বিক্রি করার পর ঠিক বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। উনি কিন্তু বাকিদেরকেও ঠিক এভাবেই ফাঁসিয়েছে। তোমার কি মনে হয় কেউ নিজের দেশ ছেড়ে এভাবে পরের বাড়িতে বিক্রি হয়ে চাকরির কাজ করতে চায়? উপর থেকে দেখায় আমাদের খুব ভালোভাবে রেখেছে, কিন্তু আসলে নয়। আমাদের জীবনটা সত্যিই খুব কষ্টের। আমাদেরকেও এভাবে ভুলিয়েই বিক্রি করা হয়েছিল। আমি তোমার ফেসবুক প্রোফাইল থেকে জানলাম তুমি অনেক শিক্ষিত। আমরা না হয় বোকা ছিলাম, নিজেদেরকে বাঁচাতে পারিনি, কিন্তু তুমি তো চাইলে নিজেকে বাঁচাতে পারবে। টিনার কথা শুনে তনু অত্যন্ত আশ্চর্য হয়। ফোন রাখার পর তনু যখন আকাশের সঙ্গে কথা বলতে যায়, তখন তনু আকাশকে অন্য একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে দেখে। হ্যালো জান, তুমি একবার বিয়ে করে আমাদের বাড়িতে এসে তো দেখো, তোমাকে আমি রানী করে রাখবো। আকাশের কথা শুনে তনু আর নিজেকে ঠিক রাখতে পারে না। তনু খুব ভালো মতোই বুঝতে পারে তাকে বিক্রি করার জন্য আকাশ এবং তার মা শুধুমাত্র তার সঙ্গে নাটক করে। তাই তনু তখনই পুলিশকে ফোন করে। বাড়িতে পুলিশ আসা মাত্রই তনু সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়। পুলিশ প্রথমেই বিদেশি ক্লায়েন্টকে অ্যারেস্ট করে। বৌমা, তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? আমি তোমার শাশুড়ি মা, তোমাকে একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করেছিলাম, আর তুমি কি না? থাক, আর নাটক করতে হবে না। আপনার আগের বৌমারা আমাকে সব জানিয়ে দিয়েছে। অফিসার, আপনি প্লিজ খোঁজ নিয়ে আগের মেয়েগুলোকে আমেরিকা থেকে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। তনুর কথা শুনে পুলিশ তখনই আকাশ, তার মা এবং বোন তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। শুধু তাই নয়, পুলিশ অফিসার সেই কেসটাকে ভালো মতো ইনভেস্টিগেট করতে থাকে। কিছুদিনের মধ্যেই রিনা, টিনা, প্রিয়া, সুমনা সবাইকেই বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু অন্যদিকে আকাশ এবং তার পরিবার চিরকালের মতো জেলেই পচতে থাকে। কালীচরণ এবং জয়িতা সোনপুর গ্রামে বাস করত। তাদের রিমি এবং মিমি নামে দুই যমজ মেয়ে ছিল। তাদের দুই মেয়ে যমজ হলেও তারা দেখতে সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু তাদের দুই বোনেরই পায়ের তলায় দুটো জন্মগত যৌতুক চিহ্নের দাগ ছিল, ঠিক তাদের বাবার মতো। দুজনের বয়স এখন 8 বছর। তাদের দুজনের মধ্যে রিমি খুবই শান্ত এবং সিধে সাদা ছিল। অপরদিকে মিমি খুবই দুষ্ট প্রকৃতির মেয়ে ছিল। সে সব সময় বাড়িতে তার বাবা মাকে নানান রকম উল্টোপাল্টা ভুলভাল কাজ করে বিরক্ত করত। সে এতটাই ডানপিটে ছিল যে সে স্কুলে যেতেও চাইতো না। সে প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করত। প্রত্যেকদিন তার বাবা মা তাকে অনেক বুঝিয়ে বুঝিয়ে স্কুলে পাঠাতো। মা, আমি স্কুলে যাব না, আমি স্কুলে যাব না, আমি যাব না স্কুলে, আমি খেলা করব, আমি খেলা করব, আমি স্কুলে যাব না, যাব না, যাব না। দেখেছো, এই মেয়েটা আবার দুষ্টুমি শুরু করলো। এই দেখ মিমি, এমন করতে নেই রে মা, তুই রোজ এমন করিস কেন রে? দেখছিস না রিমি কি সুন্দর রোজ ভালো মেয়ের মতো স্কুলে যায়, আর তুই রোজ এমন করিস। তাড়াতাড়ি স্কুলে যা, না হলে কিন্তু তোর বাবা বকবে এখনই। না, আমি স্কুলে যাব না, যাব না, আমি এখন খেলবো। মিমি, স্কুলে চল, আমরা টিফিনের সময় স্কুলে আমাদের বন্ধুদের সঙ্গে খেলা করব। হ্যাঁ মিমি, স্কুলে গিয়ে খেলবি মা। যা এখন স্কুলে যা, আর এই নে 5 টাকা রাখ, স্কুলে গিয়ে কিছু কিনে খেয়ে নিবি। এই নে ধর। মিমি আর কিছু না বলে তার মায়ের কাছ থেকে 5 টাকা নিয়ে রিমির সঙ্গে চলে যায়। বাড়ি থেকে তাদের স্কুল বেশ খানিকটা দূরেই ছিল।
দুই বোন মিলে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল, কিন্তু মাঝপথে মিমি একটি গাছের নিচে বসে পড়ে। কি হলো মিমি, তুই এখানে বসে পড়লি কেন? চল স্কুলে যাবি না? না, আমি স্কুলে যাব না, তুই যা। আমার স্কুলে যেতে ভালো লাগে না, আমি আজকে এখানে খেলা করব। তুই স্কুল ছুটি হলে এখানে আসবি, আমরা একসাথে বাড়ি যাব। আর মাকে বলবি না কিন্তু, মা মারবে না হলে। মিমি এটা প্রায় দিনই করে থাকতো। সে স্কুলে না গিয়ে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করত। রিমি তার বোনকে অনেক ভালোবাসায় সে বাড়িতে গিয়ে তার বাবা মাকে কিছু বলতো না। আর আজকেও মিমি তাই করে। রিমি তার বোন মিমিকে ছেড়ে একাই স্কুলে চলে গিয়েছিল। মিমি সারাদিন তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে ক্লান্ত হয়ে বসে পড়ে। খুব ঘুম পাচ্ছে আমার, এখানে যদি বিছানা থাকতো খুব ভালো হতো। মিমি দেখে যে তার সামনে একটি বড় গাড়িতে সবুজ ঘাস ভর্তি করে রাখা আছে। কি সুন্দর ঘাসের বিছানা, নরম নরম, খুব সুন্দর লাগছে, আমি এখানেই ঘুমিয়ে পড়বো। মিমি এই বলে ওই গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর গাড়ি চলতে শুরু করে। মিমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় তার ঘুম ভাঙে না। ওদিকে রিমিদের স্কুল ছুটি হয়ে গেলে সে ওই একই জায়গায় এসে তার বোনকে খোঁজে, কিন্তু মিমিকে খুঁজে না পাওয়ায় সে খুব কান্নাকাটি করতে থাকে। খবর পেয়ে তাদের বাবা মাও সেখানে আসে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও মিমিকে তারা খুঁজে না পাওয়ায় নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসে। ওদিকে ওই গাড়িটা চলতে চলতে অনেক দূরে এক শহরে পৌঁছে যায়। গাড়িটা হঠাৎ করে অনেক জোরে ব্রেক কষলে মিমি গাড়ির উপর থেকে নিচে পড়ে যায় এবং তার মাথায় প্রচন্ড জোরে চোট লাগায় সে অজ্ঞান হয়ে রাস্তার উপর পড়ে থাকে। অনেকগুলো বছর কেটে যায়, কিন্তু মিমির বাবা মা তার কোনো খোঁজ পায় না। রিমি এখন বিয়ের উপযোগী হয়ে উঠেছিল। শুনছো জয়িতা, রিমির জন্য শহর থেকে যেই সম্বন্ধটা এসেছিল না, ওরা বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কিন্তু একটা অনেক বড় সমস্যা হয়েছে, ওরা এই বিয়ের জন্য 5 লক্ষ টাকা যৌতুক চেয়েছে। সে কি গো, 5 লক্ষ টাকা আমরা কোথায় পাবো? আমাদের অত সামর্থ্য কোথায় বলো তো? এত টাকা যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। নেই বললে চলবে না জয়িতা, আমার মেয়েকে আমি শহরেই বিয়ে দেব। তুমি বুঝতে পারছো না, এটা খুব ভালো সম্বন্ধ। এক মেয়েকে তো আমরা হারিয়ে ফেলেছি, আর এক মেয়েকে ভালো জায়গায় তো বিয়ে দিতেই হবে। আমি যে করেই হোক 5 লক্ষ টাকা জোগাড় করব, আর আমি রিমিকে শহরেই বিয়ে দেব। কালীচরণ তার অনেক জমি জায়গা বিক্রি করে দেয়। শুধু তাই নয়, সে অনেক জনের কাছে টাকাও ধার করে, কিন্তু তবুও সে 5 লক্ষ টাকা জোগাড় করতে পারেনি। বিয়ের দিন। কি মাত্র 3 লক্ষ টাকা? না, আমরা এই বিয়েটা দিতে পারবো না। আমি তো আগেই বলেছিলাম, আপনাদের মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে হলে 5 লক্ষ টাকা দিতেই হবে। আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করুন। আমি আপাতত এই 3 লক্ষ টাকাই জোগাড় করতে পেরেছি। আপনি এটা রাখুন, বিয়ের 1 মাসের মধ্যে আমি বাকি 2 লক্ষ টাকা জোগাড় করে আপনাকে দিয়ে আসবো। দয়া করে বিয়েটা ভাঙবেন না। ঠিক আছে ঠিক আছে, মনে থাকে যেন। বিয়ের 1 মাসের মধ্যে বাকি টাকা চাই, না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না, বলে দিলাম। এই বলে লাবণী দেবী তার ছেলে মোহিতের সঙ্গে রিমির বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের 1 মাসের মধ্যে অনেক চেষ্টা করলেও কালীচরণ বাবু 2 লক্ষ টাকা জোগাড় করতে পারেনি। তাই জন্য মিমির উপর সবসময় তার বর এবং শাশুড়ি মা অত্যাচার করে, তাকে মারধর করে। এমনকি তাদের আত্মীয় স্বজনও রিমিকে নিয়ে নানান আজে বাজে মন্তব্য করত। কি দরকার ছিল রে তোর লাবণী, গ্রামের এই গেও মেয়েটাকে মোহিতের সঙ্গে বিয়ে দেওয়ার? শহরের আদব কায়দা কিছুই তো জানে না, কেমন যেন দেখলেই মনে হয় গেও ভূত একটা। তার উপর এর বাবা মাও তো যৌতুকের টাকা দেয়নি। হ্যাঁ, এই গেও ভূতের জন্যই তো জীবনটা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। তোর বাবা মা কবে টাকা দেবে রে? এই জন্মে টাকা পাবো নাকি পাবো না? মা, আমার তো মনে হয় এর বাবা মা টাকা দেবে না। আর একে যেই গ্রাম থেকে তুলে এনেছিল ওকে সেই গ্রামেই ছেড়ে এসো। ভেবেছিলাম 5 লক্ষ টাকা পেয়ে গেলে গ্রামের মেয়েকে বউ হিসাবে স্বীকার করা কোনো ব্যাপারই হবে না, কিন্তু এর মধ্যে তো কোনোই গুণ নেই, একেবারে বেকার। এর সাথে বাইরে ঘাটে বেরোতে ইচ্ছা করে না। সেটাই তো, আজকাল শহরের ছেলেরা কি গ্রামের মেয়েদের নিয়ে চলতে পারে? শহরে এত ভালো ভালো মডার্ন মেয়ে, তোর মা তো তোকে গ্রামের মেয়ের সঙ্গে বিয়ে দিল। আরে শহরের মেয়েরা সুন্দর হয়, মডার্ন হয় জানি, কিন্তু শহরের মেয়েদের কাছে তো অত টাকা যৌতুক চাওয়া যায় না। মা, আমি টাকার জন্য আমার জীবন নষ্ট করতে পারবো না। এর মা বাবার কাছ থেকে যা টাকা পাওয়ার আমরা পেয়ে গেছি, আর একটা টাকাও পাবো না।
আমি এবার আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে চাই। আমি একটা বড় লোকের মেয়েকে পছন্দ করি। ওকে বিয়ে করলে আমাদের অনেক লাভ হবে মা। তুমি একে প্লিজ দিয়ে এসো। রিমির সামনে সবাই নিজেদের মধ্যে এসব কথা আলোচনা করছিল। রিমি এগুলো শুনে শুধুই চোখের জল ফেলছিল, কিন্তু মুখ ফুটে তার কিছু বলার মতো সাহসটুকু ছিল না, কারণ মোহিত এবং তার মা রিমিকে সবসময় খুব মারধর করত। মোহিত কিছুদিনের মধ্যেই তার পছন্দের মেয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এই দেখে লাবণী দেবী খুব খুশি হলেও রিমির মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়েছিল। মোহিত, তুমি এটা করতে পারলে আমার সঙ্গে? আমি তো মনে করতাম তুমি আমাকে ভয় দেখানোর জন্য অমন বলতে। তোকে ভয় দেখাতে যাব কেন আমি? আজ থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। বেরিয়ে যাই বাড়ি থেকে। এই বাড়ির মালকিন আমার সুন্দরী মডার্ন বউ প্রিয়াঙ্কা, বুঝেছিস? না মোহিত, এমন করো না আমার সঙ্গে। আমি কোথায় যাব বলো? আমার বাবা মা অনেক কষ্ট করে ধার দেনা করে আমার বিয়ে দিয়েছিল। এখন আমাকে তোমরা তাড়িয়ে দিলে আমার বাবা মা এটা সহ্য করতে পারবে না। আমাকে এই বাড়িতে থাকার জায়গাটুকু দাও। আমি এই বাড়ির চাকর হয়ে সারা জীবন কাটিয়ে দেব। চাকর হয়ে কাটিয়ে দেবে? তোর মতো গেও ভূতকে চাকর মনে করতেও আমাদের লজ্জা লাগে, বুঝেছিস? ছাড়ো মা, রিমি থাকুক এখানেই, আর ওই বাড়িতে চাকর হয়েই থাকবে। আমার সুন্দর বউয়ের চাকর হয়েই থাকতে হবে তোকে, বুঝেছিস? প্রিয়াঙ্কা আজ থেকে এই বাড়ির মালকিন। প্রিয়াঙ্কা অনেক বড় লোকের মেয়ে। ওর বাড়িতে অনেক চাকর বাকর ছিল ওর খেয়াল রাখার মতো। আজ থেকে তুই ওর খেয়াল রাখবি, বুঝেছিস? ওর দাসী হয়ে থাকবি একদম। মোহিত, আমার বাড়িতে চাকর বাকর তো ছিলই, কিন্তু এর মতো অশিক্ষিত গেও না। তারা অনেক শিক্ষিত মডার্ন ছিল, ওদের সঙ্গে এর তুলনা করাই যাবে না। তবে যাই হোক, আমি কাজ চালিয়ে নেব। এই যে এখানে হা করে কি দেখছিস? এই ব্যাগগুলো নিয়ে আমার রুমে রেখে আয়। আর থ্যাংক ইউ মোহিত, আমাকে বাড়িতে আসা মাত্রই একটা চাকর গিফট করার জন্য। হ্যাঁ, চলো নিয়ে যাচ্ছি। রিমি প্রিয়াঙ্কার ব্যাগপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা, ওই রিমিকে আজ থেকে এমনভাবে অত্যাচার করবে যেন ওই বাড়ি ছেড়ে নিজে থেকেই চলে যাই বলে দিলাম। আমাদেরকে ওর মা বাবা ঠকিয়েছে, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। সেদিন থেকেই প্রিয়াঙ্কা রিমির উপর নানান রকম অত্যাচার করা শুরু করে দেয়। বাড়ির সব কাজকর্ম তাকে দিয়ে তো করাতই, আর ছোট ছোট ভুলের কারণে সে রিমিকে অপমান করত এবং মারধরও করত। এমনই একদিন রাত্রিবেলা। এই নাও তোমাদের গরম গরম দুধ, খেয়ে নাও তোমরা। এই গেহভূত, দুধ রেখে কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আমার পা খুব যন্ত্রণা করছে, আমার পা টিপে দে। আমি যতক্ষণ না ঘুমিয়ে পড়ছি তোর হাত যেন না থামে। রিমি প্রিয়াঙ্কার পা টিপতে শুরু করে। বেশ কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়ে। রিমি তাদের রুম থেকে চলেই যাচ্ছিল, তখন হঠাৎ করে প্রিয়াঙ্কা ঘুমের মধ্যে কথা বলতে শুরু করে। মা, আমি স্কুলে যাব না, আমি স্কুলে যাব না, আমি যাব না স্কুলে। আমি খেলা করব, আমি খেলা করব, আমি স্কুলে যাব না, যাব না, যাব না। এসব শুনে রিমি অবাক হয়ে যায়। প্রিয়াঙ্কা এসব কি বলছে? আমার বোন মিমি তো ছোটবেলায় এমন করে বলতো। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, তুমি? এই, তুমি ওকে ডাকছো কেন? যাও এখান থেকে, যাও। মোহিত, প্রিয়াঙ্কা ঘুমের ঘরে এসব বলছে কেন? ওর ঘুমের মধ্যে কথা বলার রোগ আছে, ও প্রতিদিন এরকম উল্টোপাল্টা বলে। তুমি যাও এখান থেকে, আমাদের ঘুমাতে দাও। প্রিয়াঙ্কা তখনও জোরে জোরে চিৎকার করে স্কুলে যাব না, স্কুলে যাব না বলতেই থাকে। মোহিত রিমিকে তাড়িয়ে দিলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু রিমির ব্যাপারটা খুবই অদ্ভুত লেগেছিল। পরের দিন রাত্রিবেলা প্রিয়াঙ্কা আবারও ঘুমের ঘরে এরকম বলতে থাকে। রিমি পাশের ঘর থেকে শুনতে পেয়ে সেখানে ছুটে আসে। তুমি আবার এসেছো কেন এখানে? যাও বলছি। প্রিয়াঙ্কার রোগ আছে দেখে তোমার খুব মজা লাগছে, তাই না? যাও বলছি। রিমি সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা রোজ রোজ একই কথা কেন বলে? প্রিয়াঙ্কা মেয়েটা কি আমাকে জানতে হবে। ঘুমের ঘরে কথা বলার রোগ থাকলে তো আরো অন্য কিছু বলতো। শুধু স্কুলে যাব না, স্কুলে যাব না বলে কেন? কালকে আমি প্রিয়াঙ্কার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। রিমি সারা রাত ধরে নানান রকম চিন্তা করতে থাকায় সকালবেলা তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। রিমি প্রিয়াঙ্কাকে সময় মতো তার কফি না দেওয়ায় প্রিয়াঙ্কা তাকে খুব মারধর করে। এই দেখে মোহিত ও লাবণী দুজনেই খুব খুশি হয়। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। আমি আর কখনো এমন করব না। কান্না বন্ধ কর এবার। তোর কুমিরের কান্না তোর ওই গ্রামের গেও বাবা মায়ের কাছে গিয়ে দেখাবি। আমি উপরে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে আমার কফি চাই। এই বলে প্রিয়াঙ্কা সিঁড়ি দিয়ে উপরের ঘরে যাচ্ছিল, কিন্তু তখনই সে পা স্লিপ করে পড়ে যায় এবং তার মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগায় রক্তপাত হওয়া শুরু হয়।
মোহিত তাড়াতাড়ি করে ডাক্তারকে বাড়িতে ডাকে। ডাক্তার প্রিয়াঙ্কার মাথায় ব্যান্ডেজ করে দিলে কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার জ্ঞান ফিরে আসে। আমি কোথায়? আমি এখানে কেন? আমার বাবা মা কোথায়? আমার বোন কোথায়? প্রিয়াঙ্কা, এখন কেমন লাগছে তোমার? তুমি বাড়িতেই আছো? তোমার মা বাবা বাড়িতে আছে? প্রিয়াঙ্কা? কে প্রিয়াঙ্কা? আমার নাম মিমি। তোমরা কারা? আমি তোমাদের চিনতে পারছি না তো। কে তোমরা? এটা শুনে রিমি একেবারেই অবাক হয়ে যায়। রিমি কিছু বলতে যাবে কি, ঠিক তখনই মোহিত বলে, ডাক্তারবাবু, প্রিয়াঙ্কা সব কি বলছে? ওর কি হয়েছে? ওর কি আগে কখনো মাথায় চোট লেগেছিল? হ্যাঁ ডাক্তারবাবু, আমি শুনেছি ছোটবেলায় প্রিয়াঙ্কা একটা গাড়ি থেকে পড়ে গিয়ে ওর মাথায় লেগেছিল। ওর মা বাবার কোনো সন্ধান না পাওয়ায় হসপিটাল থেকে একজন ধনী লোক প্রিয়াঙ্কাকে দত্তক নিয়ে মানুষ করেছিল। তার মানে প্রিয়াঙ্কা আমার বোন মিমি। মিমি আমার বোন হয়। ও ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। ও ছোটবেলায় স্কুলে যেতে চাইতো না। ওর পায়ের তলায় একটা কালো দাগ আছে। এই দেখো তোমরা, দেখো, এই তো এই দাগটা। আমার পায়েও এই দাগ আছে, দেখো। মিমি, আমি তোর বোন রিমি। তোর মনে আছে আমার কথা? হ্যাঁ, আমার সব মনে পড়ে গেছে। রিমি আমার বোন। আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক বাজে ব্যবহার করেছি। আমি নিজেই একটা গ্রামের মেয়ে হয়ে জন্মেছি। আমার বাবা মাও গ্রামে থাকে, তবুও আমি তোকে গ্রামের মেয়ে বলে হেয় করেছি, অপমান করেছি। রিমি ও মিমি দুই যমজ বোন একে অপরকে পেয়ে খুবই খুশি হয়। মিমি মোহিত ও লাবণী দেবীর আসল রূপ জানতে পেরে খুব রেগে যায়। সে আর এক মুহূর্ত সেখানে থাকে না। রিমিকে নিয়ে সে গ্রামে ফিরে আসে। তাদের বাবা মা দুই মেয়েকে আবার ফেরত পেয়ে অনেক খুশি হয়। মিমি শহরে তাদের জন্য একটা নতুন বাড়ি তৈরি করে আর সবাই মিলে একসঙ্গে বসবাস করতে থাকে।